এই ফাঁকে থেকে বলে রাখি, হ্যাঁ আমি শুনতে সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি জুলাইয়ে যাত্রাবাড়ীতে 85 জনকে হত্যা। 24 জুলাই নিশ্চয়ই ভুলে যাইনি আমরা। এবং জুলাইয়ের পরবর্তী সময় সে বছর আমরা জানি 36 মাসে জুলাই দিন হয়েছিল। কেন 36 দিনে জুলাই মাস হয়েছিল, সেই বিষয়টি নিয়ে আজকে আমার সাথে আলোচনায় অংশগ্রহণ করেছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি, প্যানেল স্পিকার জাতীয় সংসদ, তিনি আছেন আমার সাথে যুক্ত হয়েছেন সাঈদ খান, যুগ্ম সম্পাদক কালের কণ্ঠ। দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আলোচনায় আছে আজকে জুলাই পেরিয়ে এসেছি আমরা, কিন্তু সে বছর জুলাই ছিল 36 দিনের এবং অগস্ট মাস শুরু হয়ে গেছে, কিন্তু আমরা জুলাই গণনা করছিলাম। এবং আমরা জানি যে যাত্রাবাড়ীতে একটা বিশাল হত্যাযজ্ঞ সে সময় পরিচালিত হয়েছিল। সাঈদ খান, আপনি সম্ভবত, আমি যদি ভুল না করি, আপনি সে সময় ওই জায়গাটাতে কভার করছিলেন। আপনার অভিজ্ঞতা থেকে আলোচনাটা শুরু করতে চাই আজকে জুলাইয়ের 24 জুলাইয়ের সেই যে 36 দিনের একটি দিন। জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক বিজ্ঞ আইনজীবী এবং শ্রদ্ধেয় রাজনীতিক অ্যাডভোকেট জয়নুল আবেদিন, প্যানেল স্পিকার, মাননীয় প্যানেল স্পিকার এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করছি, শুরুতেই সেই রক্তাক্ত জুলাইয়ের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা আহত হয়ে এখনও হাসপাতালের বারান্দায়, অথবা কেউ কেউ জীবনের আলো নিভে গেছে, সম্ভাবনার আলোটুকু নিভে গেছে, তারা জীবন যুদ্ধে লড়ে যাচ্ছেন, সেই লড়াকুদের প্রতি আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানাই, বিপ্লবী অভিবাদন জানাই। আপনি যে প্রশ্নটি করেছিলেন যে মাস সাধারণত 30 দিন বা 31 দিন হয়, জুলাই কেন 36 দিন হলো? জুলাই 36 দিন হয়েছিল এই কারণে যে জুলাই শেষ হয়ে যাচ্ছে, শেখ হাসিনার রক্ত পিপাসা মিটছিল না, যেই কারণে জাতি জুলাই পার হতে পারছিল না। 36 দিন পর্যন্ত লেগে গেল তার রক্ত পিপাসা মেটাতে, যেই কারণে জুলাইটা 36 দিনের হয়েছিল। এটি কাম্য নয়, এটি একটা ইতিহাস এবং রক্তাক্ত ইতিহাস। তো সে বিতর্কে না গিয়ে, সে আলোচনায় না গিয়ে, আপনি বলছিলেন 85 জনকে হত্যা করা হয়েছিল। আসলে 85 জনকে হত্যা করা হয়েছিল, কে গণনা করেছে? কার গণনা ছিল এটি? 85টি লাশ গুনতে পেরেছিল? আমি স্পট কভার করেছিলাম। আমি ওই সময় জার্মান ভিত্তিক গণমাধ্যম দ্য মিরর এশিয়ার ঢাকায় কাজ করতাম। আমি তো পেয়েছি ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, মিটফোর্ড এবং অনাবিল হাসপাতাল নামের যাত্রাবাড়িতে আরও একটি হাসপাতাল ছিল। এই সব হাসপাতালগুলোতে অজস্র গুলিবিদ্ধ এবং বিভৎস শিশুদের লাশ, তরুণের লাশ, শিক্ষার্থীর লাশ, বনেদের লাশও দেখেছি, শ্রমিকের লাশও দেখেছি, যেগুলো গোনা হয়নি, যেগুলো ডেথ রেজিস্টারে নিবন্ধন করা হয়নি, উইদাউট অটোপসি ফেরত দিয়ে দেয়া হয়েছিল এবং রাতের অন্ধকারে দাফন করতে বাধ্য করা হয়েছিল। সুতরাং এই 85 জনকে হত্যা করা হয়েছিল, এই টার্মটি আমি মানি না। কারণ আমি সংখ্যাটা এখানেই সীমিত করতে আমি রাজি নই। কারণ আমি গুনতে পারিনি এবং আমি ওই সময় ঘুমোতেও পারিনি। দিন রাত আমার হাসপাতালে কেটেছে। এবং জার্মানিতে মিরর এশিয়ায় আমি যখন খবরগুলো পাঠাতাম, আমি তখন ওই সরকারের তোপের মুখে পড়ে গিয়েছিলাম। আপনি জানেন, আমাকে গুম হতে হয়েছিল এই ঘটনার কারণে। বিদেশে তথ্য পাচারের দায়ে 24 জুলাই রাতে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায় জেনারেল জিয়াউল আহসানের বাহিনী। যাত্রাবাড়ির বিভৎসতা যদি বলি, যাত্রাবাড়িতে সবচেয়ে ঘনবসতিপূর্ণ জনবসতি হচ্ছে রাজধানীর যাত্রাবাড়ি ওই এলাকা। সেখানে অ্যাকশনটা কেমন ছিল জানেন? সেটা ক্র্যাকডাউন বলা যায় না, সেটাকে জেনোসাইড বলতে হবে।
গুলিগুলো চলছিল, কোথায় গুলি ছুটছে, আইন শৃঙ্খলা বাহিনী কার গায়ে গুলি ছুটছে, এগুলোর কোনো বাছ বিচার ছিল না। উপর থেকে হেলিকপ্টারে, নিচ থেকে পুলিশের রাইফেল আর ওত পেতে থাকা স্নাইপার, মাঝখানে একটি বিতর্ক তুলছিল না যে স্নাইপার কোথা থেকে আসলো, স্নাইপার ছিল না, কি ছিল না, সাজোয়াজান আমরা দেখিনি। হত্যার জন্য মরিয়া হয়ে উঠেছিল শেখ হাসিনা ওই সময়। আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে একটি গোপন তথ্য, যে তথ্যটি আমি কোথাও স্বীকার করিনি এরকম লাইভ অনুষ্ঠানে। ওই সময় মাননীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সাথে আমার প্রত্যেক দিন 8 থেকে 10 বার কথা হতো। উনি আমাকে বলেছিলেন যে 2 ঘন্টা পর পর যেন আমি ওনাকে আপডেট দেই। 49 টাকা মিনিট ছিল, ইন্টারনেট ছিল না, সরাসরি ফোনে আমি কথা বলেছি ওনার সঙ্গে। উনি আমাকে বলেছিলেন শেখ হাসিনা তো 2-3 লাখ মেরে ফেলবে, ও ক্ষমতা ছাড়বে না। আমি ওনাকে বলেছিলাম আমার কাছে যে তথ্য উপাত্ত ছিল, যে পুলিশের অ্যামুনিশন শেষ হয়ে গিয়েছিল, মনে আছে যাত্রাবাড়ির পুলিশ পালিয়ে যাচ্ছিল, এবং আমার একটা নিউজের সোর্স ছিল পুলিশ হেডকোয়ার্টারের রেডিও স্টেশনে। ওই জায়গায় সারা দেশের পুলিশের রিপোর্টগুলো রেডিওতে আসতো, এবং তারা বিভিন্ন থানা থেকে আসছিল যে আমাদের অ্যামুনিশন শেষ হয়ে গেছে স্যার, ফোর্স পাঠান স্যার, অ্যামুনিশনস পাঠান স্যার, আমাদের কাছে টিয়ার সেল নেই। তখন আমি ওই তথ্যের সূত্র ধরে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলেছিলাম যে পুলিশের অ্যামুনিশন শেষ হয়ে গেছে, সর্বোচ্চ আর 2-3 দিন গুলি ছুটতে পারবে, এরপরে আর পারবে না। সুতরাং যদি আমরা মাঠ না ছাড়ি, যদি জনগণ মাঠ না ছাড়ে, এই আন্দোলন আর রাজনৈতিক আন্দোলন নেই, কোটার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পাড়া মহল্লায় ছড়িয়ে পড়েছে, এটি একটি জন আন্দোলনে পরিণত হয়েছে। সুতরাং এই আন্দোলনে শেখ হাসিনার পতন অনিবার্য, হয়তো 1 দিন বা 2 দিন এদিক সেদিক হতে পারে। সুতরাং 85 জনের এই ফ্রেমে আমি আবদ্ধ না। অনেকে বলার চেষ্টা করেন না যে রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য হলেও তো আওয়ামী লীগ দরকার আছে। এই আলোচনা আসবো, সাইদ খান, অবশ্যই আসবো, কারণ কতখানি প্রাসঙ্গিক করে তোলা হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারকে। আমি একটা বাক্য বলি, শুধুমাত্র একটা বাক্য বলি, আপনি শখের বসে বিড়াল পোষেন, কুকুর পোষেন, হায়না কি শখের বসে পোষেন? হায়না কখনো শখের বসে পোষা হয় না, পোষ মানে না হায়না। শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের রাজনীতির হায়না। তার বাবার প্রতিশোধ নিতে এসেছিল 1981 সালে। জয়নাল ভাইদের মনে থাকবার কথা, ইন্টারভিউতে ভয়েস অব আমেরিকাতে বলেছিলেন আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই। তিনি সেই প্রতিশোধ নেবার জন্য রক্তাক্ত করেছে আমার এই জনপদ, রক্তাক্ত করেছে বাংলাদেশের মাটি। এমন একটা প্রজন্ম, সুতরাং এই হায়নাকে একটা প্রজন্ম না আপা, সোনিয়া হক আপনাকে বলি, 3টি প্রজন্মকে উনি রক্ত দেখিয়েছে। 3টি প্রজন্ম এই রক্তের দাগ, এই রক্তের যে বিভীষিকাটি ভুলতে পারবে না। সুতরাং আগামীতে আর কখনোই আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে না। শেখ হাসিনা, আমরাও চাই শেখ হাসিনা ফিরুক, কারণ আমিও একজন ভিকটিম, আমি চাই নিজের চোখে বিচারটি দেখতে। জয়নাল ভাই একজন আইনজীবী, একজন পার্লামেন্টারিয়ান, ওনার কাছে আমাদের দাবি, আমি একজন, আমার এই ডান হাতের এই ভেইনটি কেটে গেছে হ্যান্ডকাপের চাপে, আমার ডান পাটা ফ্রোজেন ইলেকট্রিক শকে, দেখতে পুরুষ মানুষ হলেও আমার পুরুষত্ব শেষ করে দিয়েছে এই শেখ হাসিনা ইলেকট্রিক শক দিয়ে। আমি এর বিচার চাই। আমি মামলা করিনি, ফিরবো সাইদ খান, অবশ্যই ফিরবো, কারণ আমি জেলে ছিলাম, 6 আগস্ট জেল থেকে বেরিয়েছি, যেই কারণে আমার কোনো হাসপাতালের সনদ নাই, আমি মামলাটি করতে পারিনি। বাট জয়নাল ভাইয়ের উপস্থিতিতে আমি বলতে চাই আমি বিচার চাই, বিচার চাই। অনেকের দাবি হচ্ছে আসলে অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি বিচার চাই, কারণ এই জুলাই, 24 জুলাই এবং 26 জুলাইয়ের মধ্যে অনেক তফাৎ। 24 জুলাইয়ের ঠিক এই সময়টা আমরা কে কোথায় কিভাবে যুদ্ধ করছে এটা অনেকেই জানে না, অনেকেই সুযোগের অভাবে হয়তোবা জানতে পারেনি, অনেক হয়তোবা দেখা যায় যে আমরা বলতে পারিনি। কিন্তু 24 জুলাই এবং এই 26 জুলাইয়ের মধ্যে অনেক পার্থক্য। এখন একটা নির্বাচিত সরকার আছে, একটা কার্যকর সংসদ চলছে, যেখানে একটা সরকার দল এবং বিরোধী দল তাদের নিজেদের মধ্যে একটা ভঙ্গুর দেশকে তুলে ধরার চেষ্টা করছেন আপ্রাণ। সেইখানটাতে দাঁড়িয়ে যখন ফ্যাসিস্ট সরকার বারবার হুমকি দেয় যে ডিসেম্বরেই ফিরবো, এবং তার যাদেরকে ফেলে পালিয়েছিলেন তিনি, তার কর্মীরা যখন হুঙ্কার দেয় বিভিন্নভাবে দেশকে অস্থির করে তোলার জন্য, তখন আসলে তার ফিরিয়ে আনাটা কতখানি প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? ধন্যবাদ সোনিয়া আপনাকে। আমি খুবই চার্ম হয়েছি আমার
ছোট ভাই সাংবাদিকের বক্তব্যে, দেখুন প্রতিটি বিপ্লবেরই একটা প্রেক্ষাপট থাকে। জুলাই বিপ্লবেরও একটা প্রেক্ষাপট আছে। অ্যারিস্টটল, প্লেটো তারা বলতেন যে কিছু কিছু বিপ্লব আছে যে বিপ্লব একদিনে ঘটে না, বিপ্লবের সৃষ্টি করতে হয়, অথবা আপনি আপনি বিপ্লব সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়? শাসকের শোষণ, নির্যাতন, বিভিন্ন কারণে সেটার সৃষ্টি হয়। বাংলাদেশে যে জুলাইয়ের সৃষ্টি, এটা কিন্তু যে যেভাবেই বলেন না কেন, আমার দৃষ্টিকোণ একটু ভিন্ন। তার কারণ হলো আমি 20 বছর পর্যন্ত আইন অঙ্গনে লড়াই করেছি। আইন আর শাসন কায়েমের জন্য, বিচার ব্যবস্থাকে সমুন্নত করার জন্য বিভিন্নভাবে আমি ম্যাডাম খালেদা জিয়া থেকে আরম্ভ করে আমাদের দলের ছাত্রদল, যুবদল, সব দল মিলিয়ে প্রায় 65,000 মামলা আমি নিজে পরিচালনা করেছি বিনা পয়সায়। 65,000 মামলার মধ্যে আপনি যদি 5 জন করেও ধরেন এক একটা মামলা, কোনো মামলাই তো 150-200 নিচে ছিল না, তো তাহলেও কয়েক লক্ষ হবে আর কি। এই যে কয়েক লক্ষ লোকের উপরে যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তারপরে আপনার গুম খুন, এটা কিন্তু এই জুলাইতেই শুরু হয় নাই, এটা বহু আগের থেকে। চৌধুরী আলম যে গুম হলো, এটা কি জুলাইতে হয়েছে? বহু আগে হয়েছে। তখনই মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি করেছে আপনার ফ্যাসিস্ট সরকার। মানে চাইলে মানুষকে গুম করে ফেলা যে যায়, গুম করে ফেলা যায়, মেরে ফেলা যায়। মেরে ফেলা যায়। তারপরে ইলিয়াস আলীকে তো পাওয়াই গেল না এখন পর্যন্ত, কি করেছে না করেছে। একই অবস্থা সবাইরই, এরকম হাজার হাজার, হয়তো ইলিয়াস আলী, চৌধুরী আলমকে আমরা দেখি, কিন্তু হাজার হাজার মানুষকে গুম খুন করেছে। আমরা বহু রিট পিটিশন করেছি 24 ঘন্টার মধ্যে হাজির করার জন্য, সরকারকে ডাইরেকশন দেওয়া হয়েছে, কিন্তু হাজির করতে পারে নাই। তার অর্থ কি? তার অর্থ হলো হয় গুম করেছে, না হলে তারে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। তো এই ছিল অবস্থা, এবং সেই অবস্থা দীর্ঘ 17 বছর চলার পরে স্বৈর শাসকের নির্যাতনের ফলে এই ইনফ্যাক্ট জুলাইয়ের সৃষ্টি। সেই জন্য সাইদ ঠিকই বলেছে, সংখ্যার উপরে ভিত্তি করে আপনি এই জুলাইকে বিচার করলে চলবে না। জুলাইকে বিচার করতে হবে একটা বিপ্লব হিসাবে, যে পুঞ্জীভূত ক্ষোভের বশবর্তী হয়ে 17 বছরের আন্দোলন, ত্যাগ তিতিক্ষা, জনগণের এই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে এসে জুলাই, 24শে জুলাই। 24শে জুলাই। এখন সেই 24শে জুলাইটাকে আমরা আসলে এই বিভিন্নভাবে দেখি। কেউ একটা এলাকায় গিয়ে বলি এখানে 50 জন খুন হয়েছে, এখানে 85 জন খুন হয়েছে, এখানে 100 জন খুন হয়েছে। আরে ওই সময় যে গুলি যেভাবে করেছে আপনার, আমরা তো দেখেছি। আমরা বিশেষ করে দেশের সর্বোচ্চ আদালতের সামনে যখন মিছিল করা হয়েছিল, তখন আমরা দেখেছি যে মানুষকে কিভাবে করে এরকম করে নিয়ে যায় মেডিকেলের দিকে, সামনে দিয়ে চলে যাচ্ছে আর কি। তো সেটা কি কেউ গুনতে পেরেছে? অগণিত মানুষকে হত্যা করেছে। এবং তার নির্দেশই ছিল, ফ্যাসিস্ট সরকারের প্রধানের নির্দেশই ছিল যে যত পারো মেরে ফেলো। এরকম তো একটা নির্দেশনা আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে এখন লেথাল ওয়েপন ইউজ করা একেবারে তার নির্দেশনা, স্পষ্ট নির্দেশনা ছিল। অর্থাৎ তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। অর্থাৎ সব লোককে শেষ করে দিয়ে হলো আমাকে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় রাখতে হবে, এরকম একটা অবস্থার সৃষ্টি তখন করেছিল। এবং সেটার বহিঃপ্রকাশ
হলো বিপ্লব। আপনি এখন যে কথাটি বলেছেন একটু আগে, যে কেউ কেউ বলেন যে এই ডিসেম্বরে ফিরে আসবে ফিরে আসবে। আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সেই কারণে বলছি যে হ্যাঁ, ফিরে আসে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি কোনো সরকারের পতন হয়, কোনো শাসকের পতন হয়, কোনো শাসক যদি গণতন্ত্রের মাধ্যমে বিদায় লাভ করে, তার আবার আসার একটা সম্ভাবনা থাকে। কিন্তু কেউ যদি ফ্যাসিস্ট হয়ে যায় এবং সেই ফ্যাসিস্ট সরকার যদি আবার পালিয়ে যায়, তার আসার কোনো সম্ভাবনা থাকে না। সেই জন্য যে যাই বলুক না কেন, আমি বলি যে এই ফ্যাসিস্ট সরকার প্রধানের আসার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখি না। সম্ভাবনা নাই, কিন্তু তিনি মাঝে মধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি বলছেন যে তিনি ফিরবেন, তার সাথে কি হতে পারে তিনি সেটা জানেন, সেইটা যে জেনেও তিনি ফিরে আসতে চান, কারণ দেশের জনগণ তাকে ডাকছে। এই কথাটা তিনি বলার চেষ্টা করছেন, আসলে কি দেশের মানুষ তাকে ডাকছে? একটা বিরতির পরে সে আপনাদের কাছে জানি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, দেশ সম্প্রতিকের সঙ্গে থাকুন ফিরছে করে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিক। সরিয়া হক আপনাদের সাথে আছে। জুলাই যাত্রাবাড়িতে 85 জনকে হত্যা, যদিও আলোচকরা এবং আমি নিজেও এবং যারা জুলাইয়ের সাক্ষী রয়েছেন তাদের কেউই এই 85 জনের মধ্যে এই হত্যাকাণ্ডকে বেঁধে রাখতে চান না। সেই সংখ্যা ছিল অসংখ্য, অগণিত। যার প্রত্যক্ষদর্শী হিসেবে এরই মধ্যে সাইদ খান সে সময় কর্তব্যরত ছিলেন তার দায়িত্ব পালনে। তিনি বলেছেন এরই মধ্যে, আমি সাইদ খানের কাছে আবারও আলোচনায় চলে যেতে চাই। জুলাইয়ের মাসে দাঁড়িয়ে যখন 24 জুলাইয়ের হত্যাকাণ্ড ঘটছে, সেই হত্যাকাণ্ডের যে নেতৃত্ব দানকারী ফ্যাসিস্ট সরকারের যে প্রধান, সে যখন আবারও সেই জুলাইয়ের মাসে দাঁড়িয়ে বলে ডিসেম্বরের নাগাদ আমি দেশে ফিরে আসব, এবং সেটিকে আমাদের বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আরো বেশি প্রাসঙ্গিক করে তোলে। কেন তার ফিরে আসা প্রয়োজন, তার রাজনীতিতে তার অংশগ্রহণ প্রয়োজন। আওয়ামী লীগ ছাড়া মানে দেশে আর কোনো রাজনৈতিক দল কি থাকতে পারবে না, এমনটাই কি মানে কোন রকমের শূন্যস্থান কি আপনি মানে অনুভব করছেন কিনা? সাইদ খান। দেখুন সোনিয়া হক, আমি প্লেটোর রিপাবলিক অনুযায়ী প্লেটোর রিপাবলিক থেকে আলোচনা শুরু করতে চাই। প্লেটোর রিপাবলিকে নগর রাষ্ট্রের একটা থিওরি আছে। আগে নাগরিক হতে হবে, সেই নাগরিকরা একটা রাষ্ট্র বানাবে, সেটির নাম নগর রাষ্ট্র বা সভ্য রাষ্ট্র। তো আমাদের জনগণ এবং নাগরিকের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। এই পার্থক্যটুকু রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের সামনে পরিষ্কার করে না। ওই জনগণ কি বলল তাতে কিছু যায় আসে না। জনগণ যতই আন্দোলন করুক শেখ হাসিনাকে টলাতে পারেনি। যখন নাগরিক সমাজ নড়ে চড়ে বসেছে তখন হাসিনা পালিয়েছে। ডিসেম্বরে হাসিনা ফিরবে, হ্যাঁ আপনার এই কথা সঠিক। তার আগে জার্মানির হিটলারের ফিরতে হবে, তার আগে মুসলিনিকে ফিরতে হবে, হিদোকি তোজোকে ফিরতে হবে, ফ্রান্সিসকো ফ্রাঙ্কোকে ফিরতে হবে, কারণ তারা তার আগে পালিয়েছে ফ্যাসিজমের দায়ে। সর্বশেষ পালিয়েছে হাসিনা। সুতরাং পূর্বের পালাতকরা না ফিরলে হাসিনারও ফিরবার আর সুযোগ নেই, কারণ পালিয়ে যাওয়া মানুষের কোনো ইতিহাস হয় না, আর ফিরবার কোনো উদাহরণ আজ পর্যন্ত হয়নি। আরেকটি জিনিস যেটি এই যারা বলছে না, তারা কারা জানেন? তারা আসলে বাংলাদেশের শত্রু। 1971-এ বাংলাদেশের জন্মের সময় অস্ত্র হাতে এই রাষ্ট্রের জন্মের বিরোধিতা করেছিল একটি শক্তি। তারা নানানভাবে দুর্ভাগ্যজনকভাবে রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক প্রসঙ্গ হয়ে গেছে। জয়নাল ভাইদের দুর্ভাগ্য সংসদে তাদের সাথে তর্ক করতে হচ্ছে, হ্যাঁ, যদিও এটি কাম্য ছিল না। তারা হয় কি, তারা পাল্লা ভারী করবার জন্য এই আওয়ামী পচে যাওয়া মস্তিষ্কগুলোকে নানানভাবে তাদের রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে শক্তি সঞ্চার করে তারা আওয়ামী লীগ ফিরবার একটা ভয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী প্রচার করছে সরকারকে ভয় দেবার জন্য, আর কিছু না। আমি এটাতে আসবো, তবে তার আগে একটু যুক্ত করব। সেটা যুক্ত করব এটাই যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং পার্লামেন্টে দেওয়া হয়েছে যে ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনাকে
কোনো রকমের রাজনৈতিক কর্মকাণ্ড প্রচার করতে দেয়া হবে না, এমনটা বলা হচ্ছে। জি, বলা একটি- হয়েছে একটি সভ্য- মানে এখন কি একটু এটা এরকম আমরা ধরে নিতে পারি যে তারা যেহেতু তারা বলছে যে একটা মানবিক দিক থেকে তাকে আশ্রয় দেওয়া হয়েছে, এটা কোনো রাজনৈতিক সমর্থন না না, না, নয়। বিষয়টি এরকম নয়। ভারত কি সোনিয়া হক। বিব্রত? না, ভারত না, কি না, বিব্রত? ভারত বিব্রত না। মাছ খেয়েছেন না? মাছের কাঁটা গলায় বিঁধলে গলা কাটেন আপনি? হয় বের করার চেষ্টা করেন, না হয় গিলবার চেষ্টা করেন। হাসিনা হচ্ছে ভারতের গলার কাঁটা, গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। এখন তারা তাকে চাচ্ছে বিদায় হ, ভিক্ষা চাই না, কুত্তা সামলা টাইপের পজিশনে চলে গেছে। ভারত শেখ হাসিনাকে অ্যাজাইল্ট করতে পারছে না, কারণ জাতিসংঘ ডিরেক্ট বলেছে জেনোসাইড ঘটিয়ে সে ওখানে গেছে। পলিটিক্যাল অ্যাজাইলাম হয় কখন জানেন? রাজনৈতিকভাবে নিগৃহীত, নির্যাতিত, যেমনটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনৈতিক নিপীড়ন নির্যাতনের কারণে লন্ডনে অ্যাজাইল্ট ছিলেন, বা বিএনপির অনেক নেতা অ্যাজাইল্ট থাকতে বাধ্য হয়েছে। তারা গণহত্যা করে যায়নি, শেখ হাসিনা এখানে জেনোসাইড করে গেছে, যেটা জাতিসংঘ তাদের তদন্ত প্রতিবেদনে দিয়েছে। সুতরাং ভারত তাকে এখন হজম করতে পারছে না। হ্যাঁ, তারপরেও ভারত তাকে কেন ফেরত দিচ্ছে না বা বের করছে না? আসলে তাস খেলায় একটা ট্রাম্প কার্ড বলে জিনিস আছে। ভারতের সাথে বাংলাদেশের অনেক অমীমাংসিত ইস্যু রয়ে গেছে। এই ইস্যুগুলো নিয়ে গেম খেলবার জন্য প্রতিবেশী চীন আছে, চীনা অর্থনীতি অত্যন্ত শক্তিশালী, চীন বাংলাদেশের দিকে ধাবিত। এই চীনের যে মানে ধাবমান গতি, এটা কমাবার জন্য ট্রাম্প কার্ড হিসেবে বা কূটনৈতিক কার্ড হিসেবে হাসিনাকে ভারত রেখে দিয়েছে। আপনি আরেকটি কথা বলছিলেন না, সার্জিও গোর কেন এসেছে? এটিও এসেছে পানি মাপতে এসেছে এখানে। বাংলাদেশের রাজনীতির পানি মাপছেন তিনি আসলে মূলত বাণিজ্যই মূল, পানি মাপছেন মূলত। চায়না ইনভেস্টমেন্ট বেড়ে গেলে এখানে মার্কিনীদের বা যেখানে বাণিজ্যই মূল, সেখানে বাণিজ্যই মূল। অনেকে প্রমাণ করতে চাচ্ছেন যে নৈশ ভোজ না খেয়ে, মানে না খানা না খেয়ে আসলে একটা দেশকে উচ্ছন্নে গেল, এরকম টাইপের একটা বক্তব্য কিন্তু শোনা যাচ্ছে যে সার্জিও গোর কেন নৈশ ভোজে অংশগ্রহণ করলেন। এটা নাই করতে পারেন। এতে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না, আর মহাভারত শুদ্ধ কোনো গ্রন্থও না। এটি মহাভারত যে লিখেছে সে নিজেই বলে গেছে। Okay. আপনি আরেকটি জিনিস যেটি বললেন না, যে শেখ হাসিনা ফিরবে বা একটা কিছু করবে, এটি জামাতি ন্যারেটিভ। এটি জামাতি ন্যারেটিভ। কারণ কি জানেন? জামাত ধীরে ধীরে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আবু ইসাকের যোগ গল্পের কথা নিশ্চয়ই মনে আছে। এই যোগ, পাট চাষি সারাদিন পরিশ্রম করে খেয়ে পরে একটু রক্ত জমায় শরীরে, যোগ এসে পায়ের ধরে সেই রক্ত টেনে খেয়ে ফেলে। এনসিপির একটা সম্ভাবনা ছিল রাজনৈতিক বিকল্প শক্তি হিসেবে দাঁড়াবার। জামাত হচ্ছে এনসিপি কে জোকের মতো ধরেছে। এনসিপি যখনই বাড়ে তখনই তার রক্ত চোষা শুরু করে, এবং এনসিপি কে এই যে এখন যে ঝামেলা চলছে না, এনসিপি কে কার্ড হিসেবে ঠেলে দিয়েছে জামাত। আমি আরেকটি কথা বলবো, সরকার কিছু কিছু জায়গায় এই মুহূর্তে, আমি একজন নাগরিক হিসেবে বলছি, সরকার কিছু কিছু জায়গায় বুঝে উঠতে হয়তো পারছে না, বা হ্যাজিমনির সাথে লড়াই করে পারছে না। কারণ হ্যাজিমনি মুক্ত তো সরকার করতে পারেনি। যেমন ধরুন, আমরা শিক্ষা ব্যবস্থা থেকে লটারিতে ভর্তি পদ্ধতি বাতিল করেছি। কারণটা কি? মেধার মূল্যায়নের জন্য। আবার দেখুন বিভিন্ন ডিপার্টমেন্টে লটারিতে পদায়ন শুরু হয়েছে। আপনি 5 আগস্ট পরবর্তী যে, একটু এই লাইনটা শেষ করি, 5 আগস্ট পরবর্তী যে ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, লটারিতে দিলে তো তারা দেখা যাবে যে প্রধানমন্ত্রীর কার্যালয় পদায়ন পেয়ে যাবে, রাষ্ট্রপতির কার্যালয় পদায়ন পেয়ে যেতে পারে। সেই জায়গায় আমি মনে করি এই ধরনের লটারিতে পদায়ন সরকারের জন্য আত্মঘাতী হতে পারে। সরকারের এখন উচিত বিশ্বস্ত, মেধাবী তো অবশ্যই, যারা বিসিএস দেয় সবাই মেধাবী, কিন্তু বিশ্বস্ত লোকের অনেক সংকট রয়েছে। সেই বিশ্বস্ত লোকদেরকে লটারি টটারি এগুলো বাদ দিয়ে বিশ্বস্তদের সঠিক জায়গায় না বসালে বুমেরাং হয়ে যেতে পারে। সরকার বেকায়দায় পড়তে পারে। সরকার কি ভাবছে? সরকারের লোক আছে। অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি, আমরা আসলে এই জায়গাটাও একটু ফোকাস করতে চাই, এবং সেই সাথে সবার আগে জানতে চাই যে শেখ হাসিনার পক্ষে, মানে সে যে ভাবে বলছে যে বাংলাদেশে ফিরে আসবেন, এবং তিনি তার দলের লোকজনের কাছ থেকে আমরা বিভিন্নভাবে আভাস পাচ্ছি যে তাকে একেবারে পূর্ণ মর্যাদায়, যেহেতু তিনি পদত্যাগ করেন নাই, তার মানে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন, হ্যাঁ, এরকম ভাবে তিনি ফিরে আসবেন এমনটাই বলা হচ্ছে। ক্রিমিনাল অফেন্স যা করেছে শেখ হাসিনা, গণহত্যার যে মানে বিষয়টি রয়েছে, কোন কোন কারণে একজন আইনজীবী হিসেবে
আপনার কাছে আমার এটা জানতে খুবই আগ্রহী আমি, যে একজন আইনজীবী হিসেবে আপনি একটু বর্ণনা করুন যে শেখ হাসিনার আসলে অপরাধগুলো কোন কোন জায়গায়, যেটি তাকে রাজনীতিবিদ হিসেবে রাজনীতির ক্ষেত্রে এক ধরনের প্রভাব ফেলতে পারে। জয়নাল আবেদিন এমপি। ধন্যবাদ আবার আপনাকে। দেখুন, সব জিনিস কিন্তু আইনের পাল্লায় মাপা যায় না। শেখ হাসিনার যে অপরাধ, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার প্রধানের যে অপরাধ, এটা কিন্তু আইনের পাল্লায় মেপে বিচার করা যাবে না। এবং সেই বিচার করতে হলে পরে শেখ হাসিনাকে এভাবে বিদায় হতো না। সাইদ ঠিকই বলেছে যে ভারতে তিনি কেন পালালেন এটা অবশ্য বলে নাই, বললেন যে ভারতের একটা গলার কাটা হয়ে গেছে আর কি। ভারত ছাড়া তার পালাবার তো কোনো জায়গা ছিল না যে সে যে পালাবে। এখন আপনি আর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে সে পদত্যাগ করে নেই। তো আমরা তো সবাই সেনাবাহিনী বলি যে একটা আইন শৃঙ্খলা বাহিনী, সুশৃঙ্খল বাহিনী। সেনাবাহিনীর প্রধান যে বলেছিলেন তখন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন। তার ভাষণে বলে নাই। এবং সেটা জানাল প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং একটা রেসপন্সিবল বাহিনী, তার প্রধান। এখন কেউ যদি বলে যে আচ্ছা মনে করেন আপনাকে এই চেয়ার থেকে সরিয়ে দেওয়া হলো, তা আপনি বললেন যে না আমি এখনো অ্যাঙ্কর আছি, কেউ তো আপনার মুখটা বন্ধ করবে না। তো এখন কেউ যদি পালিয়ে গিয়ে বলে যে আমি তো পালাই নাই ভাই, আশ্রয়ে আছে, আমি ভারত বলছে আমাকে দাওয়াত করে নিয়ে আসছে, আমি ভারতে চলে আসি, এবং তার আশ্রিত বলতে রাজি নন, তাহলে সেটা তো কোনো আইনের দিক থেকে কোনো কিছুই আপনি মনে করতে পারেন না। না তার পক্ষ থেকে বলা হয় যে তিনি সেখানে আশ্রিতও নন, তাহলে তিনি সেখানে কিভাবে আছেন, কি হিসেবে আছেন? ওই যে বলি আর কি, যদি যেমন ওই চোর কি করে, চোর অনেক সময় গিয়ে দেখবেন যে গিয়ে মটকার মধ্যে ঢুকে পড়ে, মটকার মধ্যে ঢুকে পড়ে না, তখন অনেক দক্ষিণাঞ্চলে ঘরের মটকা থাকে, মটকার মধ্যে ঢুকে পড়ে গিয়ে চোর পালাবে কোথায়? যখন পালাইতে চায় দেখে যে কোনো জায়গায় নেই, সামনে মানুষ, পিছনে মানুষ, ডানে মানুষ, বামে মানুষ, তখন যে একটা মটকা পায় মটকার মধ্যে ঢুকে পড়ে। তো শেখ হাসিনার অবস্থা হয়েছে সেটা, যে তিনি একটা এত ফ্যাসিস্টের ভূমিকায় তিনি অবতীর্ণ ছিলেন যে তার এই জায়গায় পালাবা ছাড়া কোনো জায়গা ছিল না। এখন ভারতের বিষয়টি হচ্ছে, ভারত তখন ভাবছিল যে শেখ হাসিনা এসে সারা বছর একটা কৃতজ্ঞতা বোধ তো আছে, সারা বছর আমাদেরকে এত কিছু দিল, আমরা যদি এখন এইটুকু আশ্রয় না দেই তাহলে চলবে কেমন? কিন্তু এখন আশ্রয় দিতে গিয়ে দেখে যে গলায় কাটা বাচ্ছে। ও বলছে না গলায় কাটা বেচ্ছে, গলায় কাটা বাচ্ছে। এখন সে কাটা না পারে সে কি বলে ওই গিলতে, ফেলে দিতে বা গিলতে, এইটা মন্ত্র পড়লো। ইন্ডিয়া তো মন্ত্রতন্ত্র আবার পড়িয়েও তো পারে না, সেই জন্য এখন সে কি করবে? সেই জন্য হচ্ছে যে দরকার হইলে গলা কাটো, কাইটা তারপরে ফেলে দাও। এই জন্য এই সমস্ত হুঙ্কার মঙ্কার যতগুলাই দেয় না কেন, আপনি দেখেন আমাদের নেতা বলবেন আর কি, তিনি কিন্তু এই বাংলাদেশে পাড়া দিয়েই বলছে যে মানে বিএনপি যে ক্ষমতায় আসবে এই কথা তো না, কথাটা হচ্ছে জনতার আন্দোলন দেখে এবং জনতার যে তার যেভাবে রিসিভ করেছে। আমি তো বলেছিলাম লন্ডনে বসে যে আপনি যখন বাংলাদেশে যাবেন তখন মানুষের মানে রাস্তায় দাঁড়াবার জায়গা থাকবে না, এত লোক হবে ছিল। তিনি এসে কিন্তু প্রথম কথাই বলেছেন যে আমি কিন্তু প্রতিশোধ নিতে আসি নাই। এবং বেগম খালেদা জিয়া নিজে তার বক্তৃতায় বলেছে নো প্রতিশোধ।
প্রতিশোধ তো কারো নেওয়া লাগে এই না। কথাটা আরো একবার বলবো, জনগণ এই কথাটা আরো একবার বলবো। এই প্রসঙ্গটা আমি আরো একদিন আপনার কাছে করেছি এই প্রসঙ্গে, যে বিএনপি হচ্ছে ভদ্র মানুষের দল, স্যুট বুট টাইয়ের মানুষের দল, সোনিয়া এবং হক খুবই প্রশ্নটি তাদের ভদ্র এই মানুষের দল না, উদার নৈতিক এক্স্যাক্টলি গণতান্ত্রিক দল। সেই ক্ষেত্রে তাদের এই নমনীয়তার সুযোগ কি অন্যান্য দলগুলো নিচ্ছে কিনা। একটা বিরতি নিয়ে ফিরে আসছি দর্শক, বিরতি নিয়ে ফিরছি দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। আর আমরা ফিরে এসেছি দেশ সাম্প্রতিকে। আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক দেখছেন দর্শক আপনারা। অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি এবং সাইদ খান আমার সাথে আজকে আলোচনায় আছেন, এবং জুলাইয়ে যাত্রাবাড়িতে যে হত্যাযজ্ঞ চলেছিল 2024-এর সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম। আমরা আজকে আগস্টে দাঁড়িয়ে আছি, কিন্তু তারপরও সেটিকে জুলাই হিসেবেই আমরা এই দিনও জুলাই হিসেবেই সেটি কাউন্ট করা হচ্ছিল। 36 দিনের জুলাই ছিল 24 সালের, মানে 33 জুলাই 32 জুলাই ছিল আজকে। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে আমি আবারও আলোচনায় ফিরে আসতে চাই, এবং এই অংশে অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি আপনার কাছে একটু যেতে চাই। আপনি বলেছিলেন না যে বিএনপি ভদ্র দল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু বিএনপি ভদ্র দল ঠিক আছে, কিন্তু গণতান্ত্রিক দল, উদার গণতান্ত্রিক দল। এই উদারতাকে যদি কেউ দুর্বলতা ভাবে, তাহলে সেখানেই হচ্ছে রাজনীতি অন্যায় করা, অবিচার করা। বিএনপি যদি 17 বছর মাঠে না থাকতো, তাইলে এই জুলাই বিপ্লব আমরা হয়তো দেখতাম কিনা সন্দেহ ছিল। 17 বছরের, আমি প্রথমেই বলেছি, 17 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, নেতৃত্ব বেগম জিয়া থেকে তো টলাতে পারে নাই। তাকে তো একটা ওই পরাকাষ্ঠর মধ্যে নিয়ে আটকে রাখছিলেন, তাকে তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিলেন। আমি তো মামলা করেছি, তো কাজেই আমি জানি যে কিভাবে তাকে, এবং দেখা হয়েছে বহুবার যে জায়গাটায় তাকে রেখেছিলেন। এইটা এগুলো যদি আমার চোখে আমি করি, তাহলে চোখে পানি এসে পড়ে আর কি। একটা বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রীকে এইভাবে করে আটকে রাখতে পারে, এটা চিন্তাও করা যায় না। আবার সেই নেত্রী যখন মুক্ত হলেন, তিনি বললেন যে এই প্রতিশোধ নেব না। এটাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, প্রধানমন্ত্রীও তাই বলছেন, বর্তমান তাহলে পরে প্রধানমন্ত্রীও তাই বলছেন, ভুল করা হবে। এবং সেই বংশের প্রধানমন্ত্রী আজকে ক্ষমতায় জনাব তারেক রহমান। তারেক রহমান এসেই কিন্তু মাটি ছুঁয়ে বলেছে, এই মাটি ছুঁয়ে আমি বলছি, শপথ নিয়েছিলেন, আমি নবীর ইসের মতো, মদিনা সনদের মতো দেশ চালাবো। আপনি দেখেছেন না, রাত্রেবেলা উনি গাড়িতে গাড়িতে ঘুরে বেড়ায়, কেন ট্রাফিক জ্যাম হয়, কেন কি হয়, ময়লা আবর্জনা কোথায় আছে। এটা কি দীর্ঘ, আমরা যে 71 স্বাধীনতা যুদ্ধ করেছি, আপনি দেখেছেন কোন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এইভাবে করে সারা ঢাকা শহরে ঘুরে বেরিয়েছে? শেখ হাসিনা যখন যাইতো, মনে হয় যে তার 3 ঘন্টা আগে রাস্তাঘাট সব বন্ধ হতো না। শুধু তাই না, আপনার এই যে আমরা যে ওই মানে জিয়া উদ্যানে হাঁটতে আসতাম, আমার বাসা তো শ্যামলী, ওখান থেকে হাঁটতে আসতাম জিয়া উদ্যানে, এখানে এখন আটকাই দিলাম, পুলিশ দিয়ে আটকাই দিলাম। কেন? প্রধানমন্ত্রী এখন বাইর হবে আর কি। আমাদের এই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কি সেরকম অবস্থা রাস্তা কোনোদিন শুনছেন যে প্রধানমন্ত্রী যাবে এই জন্য বন্ধ করতে? তার নড়াচড়া টের পাওয়া যায় না তো। উনি কখন কোথা দিয়ে যায় কেউ কি বলতে পারে? কিন্তু ফ্যাসিস্টরা কিন্তু যে কাজটি করে, ইতিহাস যেটা বলে, আমি তো আগেও বলছি, এখনো আবার বলি আর কি, ফ্যাসিস্টদের সাথে গণতান্ত্রিক নেতৃত্বের সাথে কিন্তু তুলনা যদি আপনি করেন, তাহলে পরে সেখানে ভুল করবেন। তার কারণ হলো ফ্যাসিস্টই, এই ফ্যাসিস্টরা কোনোদিন গণতান্ত্রিক আচরণ করতে পারে না। ফিরে আসার বিষয়ে আরো এবং একবার যাই। বিশেষ করে ওই যারা বলে
যে এই শেখ হাসিনা আসতেছে। কিন্তু ওই আইনের জায়গাটা, আইন কি বলছে? আর ল যেটা বলে, ল এবং আইন যেটা বলে, ফ্যাসিস্টরা যদি বিদায় নিয়ে যায়, নিজের থেকে পালিয়ে যায়, তা আইন বলেন আর রাজনীতি বলেন কোনো অবস্থাতে ফেরার কোনো সম্ভাবনা আজ পর্যন্ত আমি দেখি নাই। এবং কোনো মানে গণতান্ত্রিক দর্শন বলেন, ফ্যাসিস্টের দর্শন বলেন, কোন দর্শনের মধ্যেও এটা পাবেন না আপনি যে ফ্যাসিস্ট। তিনি যদি ফিরে আসেন তাহলে তাকে আত্মসমর্পণ করতে হবে অবশ্যই। আরে ফিরে আসবেন না তো তিনি। না, যদি তিনি ফিরে আসেন, কারণ বিষয়টা ভারতের গলার কাটা যদি হয়ে যায় এখন, এই কারণে বিকজ তিনি ফিরে আসবেন না। হ্যাঁ, তার ফিরে আসার কোনো সম্ভাবনা থাকতো যদি তারেক রহমানের মতো যদি এইভাবে যেতেন, জনাব তারেক রহমান যেভাবে তাকে পিটিয়ে হাড় ভেঙে দিয়ে তারপরে মানে লন্ডনে পাঠিয়ে দিয়েছেন, সেভাবে গেলে সম্ভাবনা ছিল যে তিনি অত্যাচারিত হয়ে গেছেন। তিনি তো পালিয়ে গেছেন, তাকে তো কেউ ওই পিটাই বাইর করে নাই, পিটাইছে তাকে কেউ? না জয়নাল ভাই, চোর যদি চুরি করে পালায়, সেই চোর কি আবার ধরা দেয়? এখন কথাটা হচ্ছে যে আপনি যেভাবে বলছেন সেটা হচ্ছে যে আমি ডাকাতি করলাম আর চুরি করলাম, উনি যেটা সাইদ যেটা বললো, আমি আবার এই সব সম্পদ নিয়ে আমি আসতেছি, জনগণকে বুঝাবেন যে আমি সব সম্পদ নিয়ে চলে আসতেছি, এটা হয় না কোনোদিন। তো যে জিনিস হয় না, আমি সেটা কিভাবে বলি যে উনি ফিরে আসবেন? ফিরে আসার কোনো সম্ভাবনা আইনগত ভাবেও নাই, রাজনৈতিক ভাবেও নাই, ধর্মীয় ভাবেও নাই, কোনোভাবেই। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি। আমি চলে যাই সাইদ খান, সবশেষটুকু আপনার কাছে জানতে চাই, বিভিন্ন রকমের, যেহেতু আপনি একজন সংবাদকর্মী এবং গণমাধ্যম কর্মী, আপনি জানেন খুব ভালো মতো যে প্রত্যন্ত এলাকায় যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তারা হয়তোবা অনেক সার্জিও গোরের নামটাও হয়তোবা শোনে নাই, কিন্তু তাদের কাছে এক ধরনের মেসেজ পাঠানো হচ্ছে বা বিভিন্ন ফেক আইডি বা ফটো কার্ড বানিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সার্জিও গোর এমন একটা কিছু করে ফেলেছেন যার কারণে ভারত সসম্মানে বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে চায়। এই যে ফেক আইডি কিংবা ভুয়া ফটোকার্ড ছড়িয়ে সসম্মানে মানে প্রধানমন্ত্রীর মর্যাদায় ফিরিয়ে দিতে চায় এমনটাই বলা হচ্ছে, প্রচার করা হচ্ছে। তো সেক্ষেত্রে যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে তারা তো আসলে এই বিষয়গুলো বুঝে না অনেকখানি, তারা তো ওই আহ্বানের মানে সাড়া দিয়ে রাজপথে আসার চেষ্টা করবে, মিছিল করার চেষ্টা করবে, দেশকে অস্থির করার চেষ্টা করবে। সেই সব নেতাকর্মীদের প্রতি আপনার পরামর্শটা কি হবে? একটু পরামর্শ। আমার পরামর্শ না, আমি গ্রামের ছেলে তো, বরিশাল অঞ্চলের ছেলে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন পানি ওঠে এবং বৃষ্টি নামে তখন কই মাছ কিন্তু ডাঙায় চলে আসে, বুঝছেন তো? মাছ থাকবার কথা পানিতে, উঠে আসে ডাঙায়, তাই না জয়নাল ভাই? তো মাছ ডাঙায় আসে, সে জানে না যে সে মরবে বা ধরা পড়বে। কারণ আওয়ামী লীগের এইসব তৃণমূল নেতাকর্মীদের অবস্থা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কই মাছের মতো। তারা জানে না যে তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তারা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি শুরুতেই প্রশ্নেই বলেছেন যে ফেক আইডি থেকে, শুনুন, সরকার গত দুদিন আগে একটি আইন করেছে, একটি প্রজ্ঞাপন হয়েছে। এইসব সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বা মূলধারারও কোনো গণমাধ্যম যদি প্রচার করে তাহলে তার কিন্তু সেটি প্রমাণ হলে 10 বছরের কারাদণ্ড। এটি কিন্তু কণ্ঠরোধ না, এটি একটি অপরাধ। অপরাধের বিচার কি হওয়া উচিত সেটি আমি মনে করি সরকার শুরু করেছে। জয়নাল ভাইয়ের একটি কথা বলি, আমি একটু বলতে চাই, জয়নাল ভাই ক্ষমা করে দিয়েন। জয়নাল ভাই বলেছে বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল, তাই কিছু বলে না। আমি মনে করি আসলে বিএনপি উদম গণতান্ত্রিক দল, সবটা বলে ফেলে পাবলিকের কাছে, সবটা বলে ফেলে না, এজন্য সব সুযোগটা নিয়ে নেয়। এবং আজকের এই রাজনৈতিক কামড়াকামড়ির মূল কারণ কি জানেন? 2001 সালে জোট সরকার, জামাতকে নিয়ে জোট সরকার গঠন করবার খেসারত এখনো এই নতুন তারেক রহমান সরকারকেও দিতে হচ্ছে। সেই যে গুপ্ত হয়ে ঢুকেছে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, সেই গুপ্তরা এখনো সরকারকে স্যাবোটাজ করবার জন্য নানান ধরনের অপতৎপরতা চালাচ্ছে। এবং ওই গুপ্ত আইডি তাদের মধ্য থেকেও এটা কিন্তু হুইসপার করা হচ্ছে। সুতরাং সরকারকে 6 মাস শেষ হয়নি, আর অল্প কয়েকটা দিন বাকি আছে, 10 দিনের 12 দিন বা 13 দিন বাকি আছে। সরকারের মধ্যে থাকা শুধুমাত্র আওয়ামী লীগকে বিদায় করলে সরকার যে একেবারে শান্তিতে
রাষ্ট্র পরিচালনা করতে পারবে, বিষয়টি এরকম না, এর মধ্যে গুপ্ত আছে। হ্যাঁ, আওয়ামী লীগ যদি আপনার শত্রু হয়, জামাত কিন্তু আপনার কাল শত্রু। আর কাল সাপের দংশনে আপনি মরবেন তো মরবেন, নীল রং ধারণ করে মরবেন। এই কাল সাপকে চিহ্নিত যদি করা না যায়, এই সরকারের জন্য বেকায়দা হবে। এই যে আমি একটু আগে বিরতির আগে বলেছিলাম না যে লটারি পদ্ধতিতে আবার পদায়ন, এই লটারি পদ্ধতিতে ইউনূস সরকারের সময় পদায়নে দেখেছি না যে 64 জেলার জেলা প্রশাসকের মধ্যে 36 না 46 জন শিবিরের জেলা প্রশাসক হয়ে গেছে। তারা কিন্তু প্লট তৈরি করেছিল, মনে করেছিল যে তারা 300 আসনের মধ্যে 200 বেশি আসনে জিতে যাবে। এখনো প্রশাসনের মধ্যে আর বিএনপি করা বা ছাত্রদল যুবদল করা ছেলেপুলেরা, এদের মধ্যে একটা ব্যাড হ্যাবিট আছে, এরা সব এমপি মন্ত্রী হয়ে যাবে, এরা কেউ আমলা হবে না, কেউ সাংবাদিক হবে না, কেউ পেশাজীবী হবে না। অ্যাডভোকেট জয়নাল আবেদিন আইনজীবী হয়ে প্যানেল স্পিকার হয়েছেন না, তো আইনজীবী হও, বিভিন্ন পেশায় যাও, কিন্তু না, তারা সব এমপি মন্ত্রী হয়ে যাবে, নয়াপল্টনে মিছিল করেই এমপি মন্ত্রী হয়ে যাবে। সুতরাং এই সুযোগটি ব্যবহার করে এই গুপ্তরা নানান পর্যায়ে ঢুকে আছে। এবং এখন যদি লটারি পদ্ধতিতে পদায়ন হয় না, আপনি ধরে নেন এর মধ্যে 70% আওয়ামী লীগের পালিয়ে যাওয়া সেই যে লুটেরারা তারা পদায়িত হবে। এমনিতেই তো বিএনপির লোকজন কম, বা বিএনপির প্রশাসন আমি বলছি না, সরকারের বিশ্বস্ত, সরকার যাদের উপরে ভর করতে পারে তাদের সংখ্যা মাইনরিটি, তারা আবারও কোণঠাসা হয়ে পড়বে এবং সরকারকে দুর্নীতিবাজ সরকার হিসেবে স্টাবলিশ করার জন্য যা যা করার সব এরা অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত সুকৌশলে এরা বাস্তবায়ন করবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এরাই, এবং সাথে তো জামাত আছেই। এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড, তারা বলেছিল না নৌকা এবং ধানের শীষ দুই সাপের একই বিষ, তো এখন তো এই ধানের শীষকে বিষ বলেছিল না, তো পাল্লা তো আছে এখন, ওই যারা ভোট দিয়েছে পাল্লায় তারা তো গেছে গোল্লায়, এখন দেশটা গোল্লায় দেওয়ার জন্য এই ষড়যন্ত্র চলছে। সুতরাং জয়নাল ভাই অত্যন্ত দায়িত্বশীল এবং প্রাজ্ঞ রাজনীতিবিদ এবং আইনঙ্গনে অত্যন্ত ঝানু আইনজীবী। আমি মনে করি সরকারকে এই সব জায়গায় সতর্ক করবেন এবং করা জরুরি। না হয় হয়তো জয়নাল ভাইদের টাকা পয়সা আছে, ফ্ল্যাগ আছে, এই মুহূর্তে আমাদের ফ্ল্যাগও নাই, টাকা পয়সাও নাই, জয়নাল ভাইরা হয়তো ইউরোপ আমেরিকায় চলে যেতে পারবেন, আমরা কিন্তু রাস্তায় পরে আবারও মার খাবো, আমাদের আবারও কিন্তু জেলখানায় আপনি কি আপনি কি সাইদ খান, আপনি কি ভয় পান এই সব যারা লুকায়িত আছে তাদেরকে ভয় পান? গুপ্তদের ভয় পাই, আমি একটু ডিফারেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার কিন্তু সৃষ্টি হয়েছে দীর্ঘ সংগ্রামের পরে। গুপ্তদের সম্পর্কে এই যে আমরা কিন্তু অনেক সতর্ক, অনেক আগের থেকে, বিশেষ করে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে আমার দীর্ঘক্ষণ একবার আলাপ হয়েছিল, বলল যে এই যে বিপ্লব যে ঘটলো এইটাই কিন্তু শেষ না, আমাদেরকে অনেক দূর পেরিয়ে যেতে হবে। কাজেই আমরা কিন্তু এই সম্বন্ধে অনেক সচেতন আছি। গুপ্তরা গুপ্তই থাকবে, আর আমরা যারা মোটামুটি ভাবে আমরা মনে করি, এখনো মনে করি, বিশ্বাস করি, আমরা যদি সঠিক পথে থাকি, আমরা যদি রাজনীতি বলেন, প্রশাসন বলেন, সর্বক্ষেত্রে যদি আমরা একটা অনেস্টির অবস্থা সৃষ্টি করতে পারি, তাহলে পরে গুপ্তরা কোনো মানে আমাদের পালাতে হবে না। কেন আমরা পালাবো? আমরা কি চুরি করেছি, আমরা কি ডাকাতি করেছি, আমরা কি দেশের সম্পদ ধ্বংস করেছি? হ্যাঁ, কাজে আমাদেরকে পালাতে হবে না। অসংখ্য ধন্যবাদ। ডাকাতের ভয়ে কিন্তু মানুষ গ্রাম ছাড়া হয়। অসংখ্য ধন্যবাদ সাইদ খান, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই দেশ সাম্প্রতিক। দর্শক, আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। শুভরাত্রি।